দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনি জানেন জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত জাতিসংঘের স্বাধীন যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তারা কাজ শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে স্পষ্টতই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে রিপোর্ট দেওয়া হয়েছে এবং জাতিসংঘের সেই হিসেবে নিহতের সংখ্যা অন্তত 1400 জন, অর্থাৎ 1400 জন, এবং এর ভিতরে 78% মানুষই মরণঘাতী যে গুলি, সেই গুলিতে মারা গিয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই এবং যেদিন জাতিসংঘের এই প্রতিবেদনটি প্রকাশিত হলো, সেই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা আগে বহু প্রতীক্ষিত আয়না ঘর নিয়ে ভুক্তভোগীদেরকে নিয়ে গণমাধ্যম কর্মীদের একটা অংশকে নিয়ে প্রধান উপদেষ্টা সেগুলো পরিদর্শন করেছেন এবং বলেছেন যে আইয়ামি জাহিলিয়াত বা অজ্ঞাতনা বা অন্ধকারের যে যুগ বলা হতো ইসলাম পূর্ব সময়কে, সেই সময়কে তুলনা করেছেন তিনি আওয়ামী লীগের শাসন আমলকে। ফলে সেই আয়নাঘরের যারা কুশীলব তারা কোথায়, তাদের কি হবে, কিংবা জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা তাদের বিচারেরই বা কি হবে, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যার, স্বাগত আপনাকে। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আছেন নূর খান লিটন, তিনি মানবাধিকার কর্মী। নূর ভাই, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া। মিরাজ মিয়া, আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আপনার ছোট্ট একটা প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলন সবার আন্দোলন হলেও সেটির মূলত নেতৃত্বে অগ্রভাগে আপনারা ছিলেন। তখনও জাতীয় নাগরিক কমিটি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং আমরা জানি কি দারুণ একটা ঐক্য তখন তৈরি হয়েছিল। তার নেপথ্যের মানুষ আপনাদেরকে অভিনন্দন। এবং জাতিসংঘের আজকের যে তদন্ত প্রতিবেদন, সেই প্রতিবেদনের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো কি নৃশংসতা, কি বিভৎস হত্যাকাণ্ড সে সময় হয়েছে। সেই প্রতিবেদনে নিয়ে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাই এবং এই প্রতিবেদনে যাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাদের বিচারের ব্যাপারে আপনারা কতখানি আশাবাদী গেল 6 মাসের ঘটনাক্রমে? মিরাজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার ধারণা আমরা মিরাজের কথা শুনতে পাচ্ছি না। আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনার কাছে ফিরতে চাই। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব ফেলবে বলে মনে হয়? আপনি দীর্ঘদিন কূটনীতির সঙ্গে ছিলেন, এখন এগুলো নিয়ে লেখেন, গবেষণা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দলিল। তার কারণ হলো যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিন্তু এখানে কাজ করে গেছে। বাংলাদেশ সরকারের দিক থেকেই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যারা মাঠে আছি তারা অনেক কিছু হয়তো দেখেছি, অনেক ধারণা ছিল, কিন্তু এই দলিলটার মধ্য দিয়ে আজকে যে রিপোর্টটা তারা প্রকাশ করেছে, এর মধ্যে কিন্তু এই ধারণা বলেন বা মানুষের পারসেপশন বলুন বা আমরা যে মানে টুকিটাকি খবর যেভাবে পেতাম, এটাকে সংগঠিত অবস্থায় কিন্তু আজকে তারা এটা প্রকাশ করলো। এবং এই দলিলটা আপনি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বাইরের জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটা সরকার কি পরিমাণে তার ক্ষমতার অপব্যবহার করতে পারে, এটা একটা এভিডেন্স কিন্তু এখন তৈরি হলো। এটা তো কাজে এটা শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক পরিমণ্ডলও, পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে। আমরা সিরিয়ার কথা জানি, শুনেছি সাম্প্রতিককালে। আমার ধারণা এই ঘটনাগুলো হয়তো ওই দেশেও মানুষকে অনুপ্রাণিত করবে, তারাও হয়তো এই ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যাবে। কারণ আপনি যদি এই ঘটনাগুলোর ক্লোজার চান, অর্থাৎ এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে গত 15 বছর ধরে, এগুলোকে যদি আপনি একটা মানে একটা শেষ বলা যদি আমি বলি, অথবা সমাপ্তি যদি টানতে চান, ভবিষ্যতে যাতে এটা না হয় সেরকম নিশ্চয়তা যদি চান, তাহলে কিন্তু এখানে অনেকগুলো রিকমেন্ডেশন তারা বলেছে। কিন্তু আপনি এখানে ট্রানজিশনাল জাস্টিস বলুন, রিকনসিলিয়েশন বলুন, ফেসিং দ্য রিয়েলিটি, যারা ভুক্তভোগী তাদের কথা বলবার সুযোগ দেয়া, অনেকগুলো সুপারিশ তারা করেছেন। এবং বাংলাদেশের ভবিষ্যৎকে যদি আপনি সত্যি সত্যি একটা
ইনক্লুসিভ সমাজ গড়তে চান, সকলকে নিয়ে যদি আমরা চাই, একটা দায়বদ্ধ সমাজ যদি করতে চাই, একটা গণতান্ত্রিক সমাজ যদি করতে চাই, তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের মানে আত্ম উপলব্ধির মধ্যে আসতে হবে যে এভাবে হয় না, অন্যভাবে যেতে হবে। এবং সেইটার এই দলিলটা আপনাকে সেই গাইডেন্সটা কিন্তু দিচ্ছে। আরেকটা ছোট প্রশ্ন, ধরেন আমাদের বাংলাদেশের আমাদের যে প্রবাসী বন্ধুরা বিভিন্ন দেশে, মিডিল ইস্ট থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, কিংবা আমার যে শিক্ষার্থীরা বিদেশে পড়ে, আমাদের যে বিদেশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, আমার এম্বাসি যারা আছে, আজকে সারা পৃথিবী আসলে জানলো আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অন্তত 1400 মানুষকে 46 দিনে হত্যা করেছি। ফলে সেটি আমাদের যে ইমেজ, আমাদের যে বিনিয়োগ, আমাদের যে মার্কেট, তার ক্ষেত্রেও কি একটা প্রভাব ফেলতে পারে? ফেলতে পারে সেটা, কিন্তু এখন দায়িত্বটা আমাদের উপর। জাতিসংঘকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে তারা এটা খুঁজে বের করার জন্য হোয়াট আর দ্য ফ্যাক্টস, তো ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন সেটা বের করেছে। এখন আমাদের দায়িত্ব যে এখানে যে বিষয়গুলো উঠে এসছে, যে ঘটনাগুলো ঘটেছে, তার জন্য যারা দায়বদ্ধ, কারা দায়ী, তাদেরকে আপনি এই দায়বদ্ধ অবস্থায় নিয়ে আসা, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে এটা এখন যেটা পারসেপশন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলছিলেন যে এটা আমাদের জন্য একটা বাইরের পৃথিবীতে প্রতিকূলতা তৈরি করতে পারে, আমি যদি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে এটা কিন্তু আপনার ইতিবাচক জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে জাতি হিসাবে। জি, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে সরাসরি আইনের প্রশ্ন। আমাদের দেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটির বিচার কাজ শুরু হয়েছে, সেটির বিচার প্রক্রিয়াও স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। সেটি যেমন করা হয়েছে, সেই সাথে সাথে কোনো কারণে যদি এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যায়, তাহলে জাতিসংঘের এই প্রতিবেদন তথ্য প্রমাণ হিসেবে হাজির করা যাবে কিনা সেই প্রশ্ন আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা যেটা আইনি বিষয়, কিন্তু তারা বলছেন রেফারেন্স হতে পারে। ফলে রেফারেন্স হিসেবে এটি কতখানি শক্তিশালী হবে, এক প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট আমাদের ট্রাইব্যুনালের বিচারকরা কতখানি আমলে নেবেন? দেখুন, এটাতে ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওনারা এসেছেন। আসার ফলে যে রিপোর্টটা এসছে, এটা বাংলাদেশের প্রেক্ষিতে আসলে একটা ইউনিক রিপোর্ট, একটা রীতিমতো দলিল। এরকমের কাজ বাংলাদেশের ইতিহাসেই প্রথম, এবং সেটা খুব নেগেটিভ কারণে হলেও একটা দলিল আসলে যেটা সর্বজনের কাছে গ্রহণযোগ্য হবে, সেরকমের একটা দলিল আমরা পেলাম। এটি যদি কোনো একটা পার্টি লেড কোনো যদি কমিটি যদি করতো, তাহলে এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ থাকতো। যেহেতু ইউএনের, তাদের তো আর কারো প্রতি এখানে স্পেশাল প্রেফারেন্সের কোনো ব্যাপার থাকবে না। ফলে যে আদালতের যে জায়গাটা আপনি প্রশ্ন তুলছেন, যে আদালত এটাকে রেফারেন্স হিসেবে কতটুকু নেবে, সেইটা নেওয়ার ইন্টেনশন থেকেই তো আসলে এই ইনভাইটেশনটা করা, ইফ আই এম নট রং। যে ওনারা যে কারণে ডেকেছিলেন, সেটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবেও, এটা অ্যাজ এ সেকেন্ডারি এভিডেন্স হিসেবেও যদি আমরা ইউজ করতে চাই, সেটা কিন্তু একটা ইউজের করার সুযোগ কিন্তু আমাদের আদালতেও সুযোগ থাকছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রেফারেন্সের কথা যেটা এসছে, সেটা রেফারেন্স হিসেবে যেমন যাবে, তেমনি দেখবেন আপনার রেকমেন্ডেশনের জায়গাতে স্পেশাল প্রসিডিওর শুরু করতে পারার রেকমেন্ডেশনও কিন্তু এখানে আছে। ফলে স্পেশাল প্রসিডিওর শুরু করতে আমাদের আপত্তি কোথায়, যদি আমরা মনে করি যে দেশীয় আদালতে সেটার বিচারে কোনো রকমের সীমাবদ্ধতা থাকে। একটা বিষয় এখানে ওনারা খুব পরিষ্কার করে বলেছে যে ইউএন বা ওসিএইচআর যেটা করতে পারবে না, সেটা হচ্ছে যেখানে আপনার ডেথ পেনাল্টি আছে, সেখানে ওই রকম লিগাল কোনো সিস্টেমের মধ্যে তারা কিন্তু গিয়ে সহযোগিতা করতে পারবে না, বা ওখানে অ্যাসিস্ট্যান্সটা তারা দিতে পারবে না। সেটা নীতিগতভাবেই তাদের সমস্যা আছে। এখন আমাদের তো ধরেন আইসিটি ট্রাইব্যুনালের আইনের তো আমরা সর্বোচ্চ শাস্তি, ডেথ পেনাল্টির ব্যাপার আছে। সেটা নিয়ে আমরা এই টিম যখন এসছে, টিম আমাদেরকেও ইন্টারভিউ করেছে, কোনো না কোনো পর্যায়ে আমাদেরও মতামত দেওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন ইস্যুতে, আইনগত জায়গাগুলোতে অন্তত। আমরা সেই সময়ও প্রশ্ন তুলেছিলাম যে আমাদের 73-এর এই যে আইন, আইসিটি আইন, এই আইনের অন্তত ডেথ পেনাল্টির জায়গাটাকে কোনোভাবে পরিবর্তন করে নিয়ে আসা যায় কিনা। কারণ এই সময়টা আসলে ডেথ পেনাল্টিটা এতটা ক্রূর শাস্তির বিধান রাখলে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা ইন্টারন্যাশনালি অনেক জায়গায় প্রশ্নের মধ্যে অ্যাকসেপ্টেবল জায়গায় আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ব। তো সেগুলোকে মাথায় রেখে আমার মনে হয় যে এটাকে রেফারেন্স হিসেবেও যদি ইউজ করা যায়, দেন ইট উইল বি এ সেকেন্ডারি স্ট্রং এভিডেন্স। ফলে কারণ সেগমেন্টগুলো আমাদের অনেক বড় রিপোর্ট, সেগমেন্টগুলো প্রত্যেক কটা লাইন টু লাইন পড়ার এখনও সুযোগ পাইনি, যেহেতু বিকেলবেলায় হাতে পেলাম আমরা। কিন্তু মানে পারফেক্টরি ম্যানার যতটুকু দেখলাম, তাতে মনে হয়েছে যে ওনারা এমন কোনো সেক্টর বাদ দেননি যেটাকে নিয়ে আপনি বলতে পারবেন যে না, ওনারা ওই সেক্টরটাকে তো টাচ করেন, মানে অসম্পূর্ণ না, কোনো অসম্পূর্ণ না, ওনারা এত এক্সটেন্সিভলি ওয়ার্ক করেছেন। সেই জন্য বলছি যে এটা আমাদের ফিউচারের জন্য একটা লার্নিং পয়েন্ট হয়ে থাকলো, যে আসলে এই ধরনের কাজগুলোকে কিভাবে ফুল প্রুফ কিভাবে আগানো যায়, কিভাবে করা যায়।
জি নূর ভাই, এই রিপোর্টের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় চোখ আটকালো, সেটা হচ্ছে এই যে 1400 জন নিহতের খবর তারা নিশ্চিত করছে, তার ভিতরে 118 জন শিশু, এবং বলা হচ্ছে এই শিশুরা টার্গেট কিলিং। ফলে একটি শিশু যখন বারান্দায় মারা গেল মিরপুরে কিংবা নারায়ণগঞ্জে, তখন এই ধরনের একটা ধারণা ছিল এটাকে আসলে হঠাৎ করে বা আচমকা গুলি কিনা, বাট সেগুলো টার্গেট কিলিং ছিল তদন্ত প্রতিবেদন বলছে। তাই যদি হয় তাহলে এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা তারা বলছে, এবং সেই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তারা বলছে যে একটি যে বিশেষ কোঅর্ডিনেশন কমিটি করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, এবং যেটি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী দেখভাল করতেন, বিশেষ করে 19 জুলাইয়ের পর থেকে তারা ডেট তারিখ দিয়ে ঘটনা ধরে ধরে বলছে, সেই জন্য তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেই দুইজনকে প্রাইম অপরাধী বলে মনে করছে, এবং দুইজনের কেউই আমাদের মানে বাংলাদেশে অবস্থান করছেন না। ফলে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ করে মানবাধিকারের জায়গা থেকে যে দেশে তারা অবস্থান করছে তাদের উপরে এই রিপোর্ট প্রকাশের পরে বাড়তি কোনো চাপ বা তাদের আচরণে কোনো পরিবর্তন হতে পারে কিনা? তাদের আচরণে পরিবর্তন হবে কিনা এটা বলা খুব কঠিন, তবে বাড়তি চাপ তো অবশ্যই যুক্ত হবে। কারণ রিপোর্টটি মনে রাখতে হবে যে জাতিসংঘ অনুসন্ধান করে তারা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দিয়েছেন, এবং ওই যে কথাটি আগে দাদা বলেছেন ওইটা আমিও রিপোর্টের যেটুকু অংশ দেখেছি সেটা হচ্ছে এমন কোনো বাহিনী নেই, এমন কোনো যে অস্ত্রগুলি ব্যবহার হয়েছে এমন কোনো অস্ত্রের বিষয় নাই, এবং কি ধরনের বুলেট ইউজ হয়েছে এবং কোন মাত্রায় হয়েছে, কতটা দূরত্ব নিয়ে করেছে, ঠেকিয়ে যে গুলিগুলি করেছে, হেলিকপ্টারের যে ব্যবহার, এবং এই যে জিনিসটা কোঅর্ডিনেশন মিটিংয়ের যে বিষয়গুলি এসছে এটা আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু একেবারে দালিলিক প্রমাণ হিসাবে তারা নিয়ে এসছে যে কবে কোথায় কখন কার কার উপস্থিতিতে এই মিটিংগুলি হয়েছে। সমস্ত বিষয়গুলি কিন্তু তারা অনুসন্ধানে নিয়ে এসছে। এরকম একটি রিপোর্ট যখন প্রকাশ হচ্ছে তা সারা পৃথিবীর মানুষই কিন্তু এটা জানছেন, এবং এক ধরনের জনমত, মানুষের মত গড়ে উঠছে। কারণ গণহত্যাকারীর পক্ষে যাওয়ার তো সুযোগ নেই, কারণ মানবতা বিরোধী অপরাধ যারা করে তাদের পক্ষে যাওয়ার তো সুযোগ নেই। এবং ধরেন দুজনই এখন আমাদের জানা মতে পার্শ্ববর্তী দেশে আছেন। আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যদি আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় পার্শ্ববর্তী দেশ, তাহলে সবচেয়ে বড় কাজটি হবে শেখ হাসিনা এবং অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, স্বাভাবিকভাবে অনেকের ভিতর ধারণা যে এইভাবে তো তুলে দেবে না কেউ, কিন্তু দেখেন যে মাত্রায় অপরাধটা সংগঠিত হয়েছে এবং বিশ্ব জনমত যদি এখানে খুব স্ট্রং হয় তাহলে কিন্তু আচমকা ঘটনার একটা পরিবর্তনও হতে পারে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে যতক্ষণ পর্যন্ত আমরা মানে ওরকম প্রবল জনমত তৈরি না হবে বিশ্ব, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে তারা ওখানেই মানে থাকবেন, কিন্তু তাদের এই থাকাটা কিন্তু স্বাভাবিক হবে না। দেখেন কে এই বয়সে চায় দেশের বাইরে একটা আসামি হিসাবে থাকার, অভিযোগ নিয়ে ঘুরে বেড়ানো? এটি তো কোনো ব্যক্তি চান না। এটাও তো এক ধরনের মানে এক ধরনের তার বিরুদ্ধে বাংলাদেশের একটা মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, তার এক ধরনের শাস্তি সে পাচ্ছে, যদিও সেই শাস্তিটি এনাফ না। আর এই শিশু হত্যার যে ঘটনা, ওই তো টার্গেট কিলিং প্রথম থেকেই এই প্রশ্নটি এসছিল। কারণ ওই সময় আমরা যদি খেয়াল করে থাকি, ক্ষমতাকে ধরে রাখার জন্য যে কত বেপরোয়া ছিল, যে সেখানে একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করার জন্য হেন কাজ নাই যেটা তারা করে নাই। এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা স্টুডেন্ট, তাকে বন্দুক মানে মোটরসাইকেলে এসে বন্দুক ঠেকিয়ে গুলি করে মারছে। এই ঘটনাগুলি তো আমরা দেখেছি, শুনেছি। ভাই আপনাকে একটু থামাই, আমরা কি মিরাজ মিয়াকে পাচ্ছি? মিরাজ মিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মিরাজ, আপনি শুনতে পাচ্ছেন? জি মিরাজ, আপনার কাছে প্রথম প্রশ্নটা, আজকে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, তার ফলে বাংলাদেশ সরকারের জন্য প্রধান যিনি অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেতা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের কাছে আমাদের চাওয়ার যৌক্তিকতাটা আরো অনেক বেশি প্রতিষ্ঠিত হলো, কিন্তু ভারত তাতে কতখানি সাড়া দেবে এবং সেই পরিমাণ চাপ, কূটনৈতিক চাপ জাতিসংঘ বা অন্যান্য দেশগুলো থেকে আমাদের সরকার কতখানি রাখতে পারে বলে আপনারা মনে করছেন? বা এই রিপোর্ট দেখে আপনারা যারা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যাদের সঙ্গে শহীদ পরিবারের সরাসরি যোগাযোগ আছে, 500-র বেশি মানুষ, 400-র বেশি মানুষ যারা চোখ হারিয়েছে,
500-র বেশি মানুষ যারা পঙ্গু হয়েছে তাদের পরিবারগুলোতে খানিকটা স্বস্তি আসলো কিনা মিরাজ? প্রথমত হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলুন, শুনছি। জি, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে হচ্ছে ভারতের সাথে আমাদের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী হচ্ছে এই আজকে হচ্ছে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং যে তদন্ত কমিশনের যে আজকে রিপোর্ট প্রকাশিত হয়েছে জেনেভা থেকে, সেটি প্রকাশ হওয়ার ফলে হচ্ছে একজন অপরাধীকে, চিহ্নিত অপরাধীকে আসলে অন্য দেশ থেকে ফিরিয়ে আনার জন্য এটি হচ্ছে বাংলাদেশ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের জন্য এটি অনেক এটি তাদের জন্য একটা শক্তিশালী গ্রাউন্ড হিসেবে কাজ করবে বলে মনে করি। দেখেন, জুলাই গণহত্যা যে চালিয়েছে সেটিকে হচ্ছে তারা বিদেশে বসে যারা স্বৈরাচারের দোসর ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সে নিজেও তারা চলে গিয়েছে, তারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটিকে তারা এটিকে একটি রায়ট হিসেবে, এটি একটি হচ্ছে কিশোর গ্যাংদের একটি আন্দোলন হিসেবে, তারা এটিকে হচ্ছে পুলিশ হত্যার একটি আন্দোলন হিসেবে চিহ্নিত করছে, অথচ এটি ছিল বাংলাদেশের আপামর জনগণের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এই আন্দোলনে যেটি আজকে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত কমিশনের রিপোর্টে দেখেছি যে সে হচ্ছে একদম এটি একটি পরিকল্পিত হত্যা ছিল এবং সেখানে রাষ্ট্রীয় সকল বাহিনীকে ব্যবহার করা হয়েছে এবং যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে গুম করে ফেলা, তাদেরকে হত্যা করে ফেলার নির্দেশ দিয়েছে। এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখেছি যে 1400 জন শহীদ হয়েছে এবং প্রায় অসংখ্য 11 থেকে 12 হাজারের মতো রিপোর্টে এসেছে যে যারা আহত হয়েছে। তো এই ক্ষেত্রে শিশুও রয়েছে 170 জনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসলে যেহেতু তারা একটি তদন্ত কমিশন গঠন করেছে, তো এই তদন্ত কমিশনের প্রেক্ষিতে বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সে যদি প্রয়োজনে আইন সংশোধন করতে হয় প্রয়োজনে আইন সংশোধন করে যারা অভিযুক্ত, যারা দোষী তাদেরকে বিচার করতে হবে। যতক্ষণ এটি আসলে এই যে তদন্ত রিপোর্ট, এটি আসলে যারা শহীদ ফ্যামিলি এবং আহত ফ্যামিলি হয়েছে, এটি আসলে তাদের জন্য একটি স্বস্তিদায়ক হিসেবে বিবেচিত হবে এবং এটি আরো বেশি বিবেচিত হবে তখনই যখন আসলে তাদেরকে আপনি হচ্ছে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে তো রিপোর্টটি দিয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু এই দোষীদেরকে, এই খুনিদেরকে যখন আপনি বিচারের মুখোমুখি সরকার চূড়ান্তভাবে নিয়ে আসতে পারবে, তখনই আসলে শহীদ ফ্যামিলি এবং হচ্ছে আহত ফ্যামিলি যারা আছে তাদের জন্য এটি আনন্দদায়ক কিংবা একটু স্বস্তিদায়ক হবে বলে আমরা মনে করছি। জি জি, অনেক ধন্যবাদ মিরাজ, আপনার কথা আমরা শুনেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনি যদি একটু ভারত নিয়ে বলেন যে ভারতের কাছে আমরা যে প্রক্রিয়ায় প্রথমে একটা চিঠি দিলাম সেটা রেসপন্স পেলাম না, তারপরে নানা টানা পড়েন, তলব পাল্টা তলব, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের যে মনোভাব, যেটা আইন উপদেষ্টা পরশুদিনও বলেছেন যে খুব ইতিবাচক না শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে, ফলে সেই জায়গায় আসলে কতক্ষণে আশাবাদী হওয়া যায়? আমি যদি শেখ হাসিনার কথা ধরি, তিনি তো বটেই, এমনকি আসাদুজ্জামান খান কামাল আমরা যত জানি উনিও ভারতেই অবস্থান করছেন তাদেরকে ফেরানোর ক্ষেত্রে। এখানে 2-3টা বিষয়ে বা আঙ্গিকে বিষয়টাকে দেখতে হবে। একটা হচ্ছে ধরেন আইনি প্রক্রিয়ার কথা বলেন, আমরা যেহেতু ওনার বিরুদ্ধে বা ওনাদের বিরুদ্ধে এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা হয়েছে, সেহেতু তাদেরকে সেই প্রয়োজনে আমরা চেয়েছি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বা আইনগত প্রক্রিয়াটাকে কূটনৈতিক পদ্ধতিতে আমরা কাজে লাগাতে চেয়েছি। কিন্তু যেহেতু এরা সকলেই রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও কাজ করছে। কারণ এবং কীরকম কাজ করছে সেটা হচ্ছে যে তাকে ফেরত দেওয়া বা তাদেরকে ফেরত দিতে গেলে ভারতের বাংলাদেশের সাথে সম্পর্ক অথবা ভারতের রাষ্ট্র হিসেবে তার ভাবমূর্তি কী হবে সেটা নিয়েও কিন্তু তাকে ভাবতে হচ্ছে। এবং সেখানেই ওই আইনে যেটা বললেন, উনি যে কথাটা বলছিলেন যে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, এখানে কিন্তু অনেকগুলো এক্সেপশন ক্লজ আছে এবং যে কোনো একটা ক্লজকে তারা ব্যবহার করতে পারে এবং একটা ক্লজ আছে পলিটিক্যাল কারণ। এখন এটাকে যদি, কারণ এটা তো একটা মিক্সড চেহারা, মানে এটা রাজনীতিও আছে, আইনি প্রক্রিয়া আছে, অপরাধ আছে। এখন এটাকে যে কেউ যে কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে, সেই জন্যই বিষয়টা জটিল। তবে আপনি যে কথাটা মেরাজ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পরে ভারতের উপর কিন্তু একটা নৈতিক চাপ তৈরি হবে। এই কারণে ভারতও তো জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং ভারতও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ছোট হতে চাইবে না। এবং তারপরে যদি ধরেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে এটাকে পার্সু করবে, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে এটা পার্সু করতে পারবেন এবং সেটা ভারতের জন্য খুব, আমি মনে করি, কূটনৈতিকভাবে ভালো দেখাবে না।
তো কাজেই বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে চিন্তা করতে হবে। তবে অনেকাংশে নির্ভর করবে আমরা আমাদের বিচার প্রক্রিয়াটাকে কতটা এখানে শক্তিশালীভাবে সামনের দিকে নিয়ে যেতে পারলাম তার উপর। জি, ব্যারিস্টার জ্যোতির্ময় প্রভু, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে মারা যাওয়ার যে ঘটনা তার ভিতরে 66% হচ্ছে মিলিটারি রাইফেলসের গুলি, 12% শর্টগান উইথ প্যালেটস যেটা শর্টগান, 2% পিস্তলের গুলি, আর বাকি 20% অন্য গুলি। আমরা জানি যে আমাদের এই যে মিলিটারি রাইফেল যেটি সেটি আমাদের বিজিবি ব্যবহার করে, সামরিক বাহিনী তো অবশ্যই করে, কিন্তু শেষের দিকে সম্ভবত পুলিশের হাতেও সেই গুলি দেওয়া হয়েছিল কিনা, বিশেষ করে 20-এর পরে যখন পুলিশের গোলা বারুদ শেষের দিকে। ফলে এই ঘটনার অন্য কোনো ইমপ্লিকেশনও হতে পারে কিনা। বিশেষ করে আমি একটা লাইন পড়ছিলাম যে আমাদের একাধিক সংস্থা বিশেষ করে র্যাব, ডিজিএফআই এবং ডিবি সদস্যদেরকে শান্তিরক্ষী মিশনে স্ক্রিনিং মেকানিজম ছাড়া না পাঠানোরও সুপারিশ করা হয়েছে। আমরা এই জায়গাটা নিয়ে অনেক গর্ব করতে পারি, আমাদের সেই গর্বের জায়গাটায়ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ফলে টান পড়তে যাচ্ছে কিনা সেটা নিয়ে আপনার উত্তর শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে যে প্রশ্নটা করছিলাম, ফলে ভারতের ওই জায়গাটায় এখন কি করা উচিত আসলে? দেখুন, আপনার প্রশ্নটা ছিল মূলত যে অ্যামুনিশনগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই যে 66-12 এবং রাইফেল ইউজ করে, রাইফেলের মধ্যে ইউজ করে সেরকম আর্মিরা যে সমস্ত অ্যামুনিশন ইউজ করে সেগুলো। আমি আসলে ওই পুরো পিরিয়ডটার, আন্দোলনের পিরিয়ডটার মধ্যেই ছিলাম হচ্ছে আসলে বনশ্রী এলাকায়। ফলে নিজেই দেখেছি যে বিজেপি কীভাবে গুলি করছে, কেউ উকি দিচ্ছে, উকি দেওয়ার পরপরও আসলে তাদেরকে গুলি খেয়ে ফিরতে হয়েছে। আমার চোখের সামনে অনেকে গুলি খেয়ে এসছেন। আমি যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ের দোতলার এক ব্যবসায়ী ভদ্রলোক জাস্ট চা খেতে যাচ্ছি বলে উকি দিতে গিয়েও পায়ে গুলি খেয়ে উনি ঘরে ফিরেছেন, এরকমের অবস্থা। ওনারা যেই উকি দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করেছেন। ফলে এই বিজেপির কিন্তু কোথাও কোনো রকমের আলাপ আসেনি যে তারা কোথায় কী করেছে। কিন্তু এই রিপোর্টে দেখবেন অ্যানেক্স 4-এ 4 নম্বর সংযুক্তিতে ওনারা কিন্তু লিস্ট অফ বিজেপি ব্যাটালিয়ন্স ফ্রম হুইচ ট্রুপস ওয়ার ডেপ্লয়েড ডিউরিং দ্য প্রটেস্ট বলে আপনার 56টা ব্যাটালিয়নের নাম সহ একদম পুরোপুরি কিন্তু দিয়ে দিয়েছেন। সেখানে রাজশাহী টেকনাফ থেকে শুরু করে একদম শেষে বান্দরবান সেক্টরে গুইমারা সেক্টরের বিজেপি ব্যাটালিয়নটা রাস্তায় নামার হিসেব পর্যন্ত ওনাদের কাছে আছে। ফলে এই লার্জলি তো একটা টিম 56টা ব্যাটালিয়ন নেমেছে, মানে তারা তো সেখানে হিউজলি ডিপ্লয়েড। এবং কক্সবাজারের ব্যাটালিয়নের কথাও আছে 29 নম্বরে। কক্সবাজারে তো মানুষ মারাও গেছে, স্টুডেন্টরা মারাও গেছে, প্রটেস্ট হয়েছে সেখানে। সারা দেশে যেরকম প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু ফোর্স ইউজ করেছে। এবং একটা পর্যায়ে যেটা আপনি বলছিলেন, পুলিশের অ্যামুনিশন শেষ হয়ে গিয়েছিল, সে সময় যদি আর্মি না নামতো বা বিজেপি যদি না যেত তাহলে হয়তো পুলিশ শেষ পর্যন্ত ওই অবস্থায় টিকে থাকতে পারতো কিনা সন্দেহ। এগুলোতে যে ইম্প্যাক্টটা তৈরি হচ্ছে, স্ক্রিনিংয়ের যে ব্যাপারটা এসছে, আপনারা জানেন যে শান্তিরক্ষী মিশনে আমাদের একটা তো বড় রকমের ফরেন কারেন্সি আসে কিন্তু আমাদের ওদের মাধ্যমে কিন্তু, এবং আমাদের একটা বড় রকমের সুনামও আছে যে মর্যাদা আছে যে বাংলাদেশের বাহিনীর লোকজন গিয়ে সেখানে খুবই ভালো কাজ করার কিন্তু নজির আছে। সেই জায়গাটায় একটা বড় রকমের ধাক্কা খেতে পারে বলে আমার সন্দেহ। কারণ হচ্ছে এখানে বাহিনীগুলোর নাম যদি দেখেন ওভারঅল রিপোর্টে এমন কোনো বাহিনীর নাম আসলে বাদ নেই যাদেরকে এখানে কিন্তু আনা হয়নি। তাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, সিডিটিসি থেকে শুরু করে সব কটার ডিটেইল বর্ণনা কিন্তু এখানে যেভাবে এসছে। সো ইট ইজ অ্যালার্মিং আমাদের জন্য খুবই। এই জায়গাটায় হয়তো আমাদের ওয়ার্ক করার ব্যাপার আছে। সেখানে আমি রেকমেন্ডেশনের জায়গাগুলো যেটা দেখছিলাম বা ওনাদের ফাইন্ডিংসের জায়গায় 10 নম্বর ইয়েতে দেখা যাচ্ছে কি আউটডেটেড ল থেকে শুরু করে নানান ধরনের তাদেরকে এইসব বাহিনীগুলোকে যে বিভিন্নভাবে পলিটিক্যালাইজেশন করা হয়েছে, এই রাজনীতিকীকরণ, তাদের অ্যাটিটিউডের মধ্যে প্রাতিষ্ঠানিক অ্যাটিটিউড না থেকে কিভাবে তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আচরণ করতেন, সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কারভাবে সব এসছে। সেগুলো রিফর্মের কথা বলার পাশাপাশি রিফর্ম না হওয়ার আগ পর্যন্ত কী করতে হবে সেগুলোও কিন্তু রেকমেন্ডেশনের জায়গায় কিন্তু ঢুকে গেছে। ওই জায়গাগুলো যদি আপনি এনশিওর না করেন, নিয়ে যাচ্ছে তো সেই ইউএনের একটা বডি আপনাকে এরকম রিপোর্ট দিচ্ছে, আর একটা বডি তো উইদাউট ফলোয়িং দিস ইনস্ট্রাকশনস অর দ্য কন্টেন্টস অফ দ্য রিপোর্ট, তারা তো নিশ্চয়ই আর এমনিতেই এটা কন্টিনিউ করবে না। সো আমাদের ইনকামবেন্ট গভর্নমেন্টের উপর এটা বাইন্ডিং হয়ে গেল যে তাদের স্ক্রিনিংয়ের জায়গাগুলোকে ট্রেনিং, কিভাবে আসলে তাদেরকে আরও
মোর হিউম্যান রাইটস সেন্ট্রিক ট্রেনিংগুলোকে কীভাবে আরও ম্যান্ডেটরি করা যায়। 1 মাসের একটা ট্রেনিং থাকে সাধারণত আমার জানা মতে, পুলিশের ক্ষেত্রে সেটি করাই সম্ভবত খুবই, হ্যাঁ, এগুলো খুবই বেসিক প্রাইমারি, এবং এগুলো যে আসলে ডিসফাংশনাল, এগুলো যে ওয়ার্ক করে না, সেগুলো তো আমরা বিগত দিনগুলোতে প্রমাণ পেয়েছি। এই জায়গাগুলোতে আমাদের এখন এমফাসাইজ করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। নূর ভাই, আমার মনে আছে লিমনের ঘটনার পর থেকেই র্যাবের বিলুপ্তি নিয়ে আমাদের নাগরিক সমাজ বা আপনার যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা দাবি তুলেছেন। আজকে এই প্রতিবেদনেও র্যাবের বিলুপ্তির কথা তো বলাই হয়েছে, পাশাপাশি আমাদের আড়িপাতার যে জন্য একটি সংস্থা এনটিএমসি, এবং যেটাতে একজন মেজর ছিলেন, আর্মি থেকে বেরোচ্ছেন, তিনি জেনারেল পর্যন্ত হলেন সেই প্রতিষ্ঠানে থেকেই, তিনি যদি এখন গ্রেপ্তার। এনটিএমসিও বন্ধ করার সুপারিশ করা হয়েছে। তার পাশাপাশি নির্বাচনের সহায়ক পরিবেশ নিশ্চিত করা, তার মানে ভালো নির্বাচন না হওয়া যেগুলোর পিছনে কারণ, সেটি জাতিসংঘের এই তদন্ত দল মনে করে। আবার তারা এটিও বলছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। এই 4টি হচ্ছে মোতাডাগের সুপারিশ। এই সুপারিশগুলোকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এগুলো তো যথার্থ সুপারিশ। প্রথম হচ্ছে দেখেন, এই যে তারা যেভাবে বর্ণনা দিয়েছেন অস্ত্রের, গোলাগুলির এবং স্নাইপারের বিষয়টাও এসছে, এবং এটি যে আমাদের বাহিনীগুলি ব্যবহার করে, এটা তো সত্য। এবং আমাদের মেডিকেলের প্রতিবেদন, ঢাকা মেডিকেল। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যুদ্ধক্ষেত্রে যে ধরনের অস্ত্র, মারণাস্ত্র ব্যবহার করা হয়, আমাদের দেশের নাগরিকদের শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য নির্দ্বিধায় এই অস্ত্রগুলি ব্যবহার করেছে। এবং এই অস্ত্রগুলি যে শুধুমাত্র মানে আর্মি ব্যবহার করেছে বা শুধুমাত্র বিডিআর ব্যবহার করেছে এটা না। আমরা যদি খেয়াল করি যে ওই সময়কালে সেনাবাহিনী বেশ কয়েকটি জায়গায় গুলি চালায়, এবং বিজিবি তো অনেকগুলি জায়গায় গুলি চালিয়েছে। এই কথাগুলি আমরা কিন্তু ইদানিং আনছি না। আনসার গুলি চালিয়েছে, র্যাব প্রথম দিকে আপনি খেয়াল করে দেখেন গুলি চালিয়েছে, এবং আবার র্যাবের একটা অংশ এক সময় দেখা গেছে যে মানে মুহুর্মুহুর গুলির মধ্যে আবার মানুষকে তাদের সেভও করেছে। এই ঘটনাও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটলো, এই ঘটনা মানে নাটশেলটা কোথায়? এই যে এনটিএমসির কথা আসছে, এটার কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। কারণ তখন এই যে এনটিএমসি সমস্ত মোবাইলগুলি ট্র্যাক করত, এবং করে ওরা একটা হিসাব করেছে যে কোথায় কোন কোন অঞ্চলে বেশি সংগঠিত হচ্ছে, কোন অঞ্চলে প্রতিরোধটা ব্যাপক হচ্ছে, এবং কোথায় আঘাত দিতে হবে। এই যে ইনফরমেশনগুলি, এগুলি যেত এনটিএমসির থেকে। এটা শুধুমাত্র যে জুলাই আগস্টে তা না, এটা গত 10-15 বছরই এনটিএমসি মানে এনটিএমসি গঠনের পর এবং তার আগে যখন ডিজিএফআর ওখানে এই বিষয় মানে আড়িপাতা যন্ত্রপাতি ছিল, ওখান থেকে সরবরাহ করা হতো। আপনি দেখবেন যে 2012-13 সালের দিকে যে মানুষগুলোকে গুম করা হলো, হত্যা করা হলো, তাদেরকে কিন্তু চিহ্নিত করেছে তাদের আড়িপাতা যন্ত্র দিয়ে, মোবাইল ট্র্যাক করে যে তাদের অবস্থান অমুক জায়গা আছে। তারপর দেখা গেছে যে ওই এলাকা ঘিরে তারপর একটা টিম যেয়ে অপারেশন করে উঠায় নিয়ে আসছে। তাদের অনেকে এখন পর্যন্ত আর বাড়ি ফেরে নাই। তাদের হয়তো ভাগ্যে মৃত্যু হয়েছে অথবা জানি না কি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাহলে এনটিএমসির মতো সংস্থা যেটা নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেছে যে মানবতা বিরোধী অপরাধকে সহায়তা করা, সেই কাজটি কিন্তু এনটিএমসি করেছে। এবং এনটিএমসিতে যিনি দায়িত্বে ছিলেন, এটা প্রতিষ্ঠার থেকে শেষ পর্যন্ত সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি, তাহলে অসংখ্য গুম খুনের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ কিন্তু পাওয়া যায়। এমন না যে তিনি খুব ক্লিন ছিলেন। এবং দেখেন, একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, মানে সেনা কর্মকর্তাদের ভিতরে বলেন, পুলিশ কর্মকর্তাদের ভিতরে বলেন, গোয়েন্দা সংস্থার ভিতরে বলেন, সবাই কি এটার সাথে যুক্ত ছিল? না। এমন এক একটা জায়গায় এক একটা গ্রুপ তৈরি হয়েছিল, এবং তারাই কিন্তু ঘটনাগুলি ঘটিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন কর্নেলের ওয়াইফ আজাদ সাহেবের মৃত্যুর ব্যাপারে তিনি প্রশ্ন তুলেছেন, এবং তিনি কিন্তু র্যাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন একসময়, ইন্টেলিজেন্স, তারপরে র্যাবে বেশ কিছুদিন কাজ করেছেন। তার সময়কালে অনেক ঘটনা ঘটেছে, এবং তার মৃত্যু নিয়ে যেহেতু প্রশ্ন আসছে, তাহলে আমাদের যে সন্দেহটা আরো ঘনীভূত হচ্ছে যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকগুলি তথ্য প্রাপ্তির সুযোগগুলিকে বন্ধ করে দেওয়া হলো কিনা। আর আরেকটা জিনিস একটু বলে রাখতে চাই, সাম্প্রতিককালে আমরা দেখেছি কাজ করতে যে
বিভিন্ন বাহিনীগুলি যেমন সহযোগিতার একটা ইচ্ছা ছিল, কিন্তু আবার বাধাও ছিল, এবং বাধা দেওয়ার ক্ষেত্রে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা ছিল যে তাদের পুরা বাহিনীটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মানে এমন একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই অনুসন্ধান করলে, নির্দিষ্ট ব্যক্তিদেরকে চিহ্নিত করে ফেললে সমস্ত বাহিনীর ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হবে। আসলে বিষয়টা কিন্তু তা না। তারাই তো অনুসন্ধান করে সবচেয়ে আগে বের করে ফেলতে পারে যে কারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল। আজকে কেন আমাদেরকে যে আয়নাঘর উন্মোচিত করতে বা জাতিসংঘ দিয়ে করা হচ্ছে? যে অ্যাম্বাসেডর হোমেন কুমার, আমরা জানি র্যাবের উপরে অলরেডি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, এবং র্যাবের সাবেক ডিজি, পুলিশের সাবেক আইজিপি, এবং নিষেধাজ্ঞা খাওয়ার পরেও সেই মানুষকে আমরা পরবর্তীতে আবার পুলিশের আইজিপি হিসেবে স্বাভাবিক নিয়োগ এবং চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া হয়েছিল গত সরকারের সময়, আপনার নিশ্চয়ই মনে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই র্যাবের বিলুপ্তি অথবা এনটিএমসির বিলুপ্তি যদি করা হয়, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের একটা রাজনৈতিক দাবি তো উঠছে বিভিন্ন মহল থেকে। আজকে একটু আগে গাজীপুরে স্লোগান হচ্ছে, তারা দাবি তুলছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার। যদিও জাতিসংঘের এই প্রতিবেদনের অন্যান্য অংশ যদি অন্তর্বর্তী সরকার মানে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করারও একটু সুপারিশ আছে, নাম নেই কিন্তু সেটা বোঝা যায়। ফলে এই সরকার কি একটু দোটানায় পড়বে? কারণ একদিকে জনগণের দাবি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপ, আর একদিকে জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনের প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ আপনাকে। আসলে এই রিপোর্টটা খুবই আমার কাছে ব্যালেন্সড রিপোর্ট মনে হয়েছে। কারণ ধরেন অপরাধ সংগঠিত হয়েছিল, এখন এই অপরাধ সংগঠিত হলে আপনি এটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, এবং সামনেরটা যদি আপনি শান্তিপূর্ণ করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ব্যালেন্স খুঁজে পেতে হবে, এবং সেটাই কিন্তু তারা এখানে বলছে। এবং বিভিন্ন দেশে আমি নিজে কাজ করেছি, অনেক জায়গাতে আমি কিন্তু দেখেছি। নেপালে ফর এক্সাম্পল 10 বছর মাওয়িস্ট আন্দোলন হয়েছে, 13,000 লোক মারা গেছে, এবং বেশিরভাগই কিন্তু বিরোধী দলের নেতারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পরে তারা ট্রানজিশনাল জাস্টিসের মধ্যে এসছে, তারা যেটাকে সাউথ আফ্রিকাতে তারা বলছে রিকনসিলিয়েশন কমিশন, এই ধরনের জিনিসগুলো হয়। তো কাজে আমরা একটা মানে অসাধারণ বা অভূতপূর্ব একটা সিচুয়েশন বা অবস্থা এখন কিন্তু সেক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের অ্যাটিটিউড কি আমাদের যারা অভিযুক্ত তাদের মতোই ছিল? মানে আমি যদি নেপালের উদাহরণ ধরি, না আরো বেশি হয়তো যুদ্ধ হয়েছে, সরাসরি যুদ্ধ হয়েছে, 232 বছরের রাজতন্ত্র পতন হয়েছে ওই যুদ্ধের ফল হিসাবে। তো কাজেই ওইটা আরো বেশি ছিল। কিন্তু এই যে প্রক্রিয়াটায় যদি ইচ্ছে থাকে এবং আপনি যদি সামনে যেতে চান ইনক্লুসিভলি সবার জন্য, বা শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখতে চান, কারণ এখন কিন্তু এখানে এই সংঘাতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কাজে এই সংঘাত থেকে যদি উতরাতে চান তাহলে কিন্তু আপনাকে একটা একটুখানি ডিফিকাল্ট বাট ক্রিয়েটিভ অ্যাপ্রোচ একটা লাগবে, এবং সেখানেই এই সরকারটার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কারণ এই সরকার তো কোনো রাজনীতির দলের প্রতিনিধিত্ব করে না। তো কাজেই এই সরকার একটা উদ্যোগ নিতে হবে, বাট ইট মে বি আনপ্লেজেন্ট, কিন্তু একটা প্রয়োজন, আনপপুলার হতে পারে, আনপ্লেজেন্ট হতে পারে। কিন্তু যদি আপনি ভবিষ্যতে একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চান, একটা গণতান্ত্রিক সমাজ করতে চান, তাহলে ওই আনপ্লেজেন্ট সাজেশন যেটা এখানে আছে তারা কিন্তু সেই কথাটাই আপনাকে মনে করিয়ে দিলেন। এখন সেটা করবেন কিনা সেটা সরকারের। নূর ভাই, একটা প্রশ্ন রেখে বিরতিতে যায়। আয়নাঘর নিয়ে অনেক ধরনের ধারণা ছিল। প্রথমত আয়নাঘরকে আসলে একটা রূপক অর্থ, এখন নাকি এরকম শত শত আয়নাঘর রয়েছে। আজকে প্রথম আয়নাঘরের একটা ভিজুয়াল অবস্থা আমরা দেখলাম টেলিভিশনে, পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধান উপদেষ্টা নিজেই গেলেন, ভিকটিমরা কেউ কেউ ছিলেন, আপনারা মানবাধিকার কর্মীদের একটা অংশ ছিলেন। ফলে এই আয়নাঘরগুলো আপনি আগেও এটি নিয়ে কাজ করেছেন, কাজ করার সুযোগ আপনার এই সরকারের একটা কমিশনের সদস্য হিসেবে হয়েছে, মানবাধিকার কর্মী হিসেবে হয়েছে। ফলে এই বিভৎসতা বা এই ভয়াবহতার জন্যই তো আসলে এই আন্দোলনটা হয়েছিল জুলাই আগস্টের, যেটি 15 বছর রাজনৈতিক দলগুলো করতে পারেনি। সেই আয়নাঘর থেকে আসলে কি বার্তা আমরা নিলাম, এবং আয়নাঘরের কুশীলভ যারা, তাদের বিচার নিয়ে আপনি আসলে কতখানি আশাবাদী, সেই প্রসঙ্গে কথা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই আয়নাঘরের কুশীলভদের নিয়ে। নূর ভাই, এত মাস পরে এসে আমরা জানি না আয়নাঘর খুবই সেন্সিটিভ, এটাকে যদি আমরা একটা বন্দিশালা বা নির্যাতন কক্ষ ধরি যে কোনো সংস্থার বা যে কোনো বাহিনীর, কিন্তু সেটি তো আছে, এটি আজকে প্রমাণিত হলো সত্যি সত্যি। এবং এত দেরি করে কেন এটিকে উন্মোচন করলেন? নাকি এটা কৌশলগত কারণেই সরকার করতে চায়নি? প্রথম হচ্ছে দেখেন, দেরি কিন্তু হয়নি। আমরা যদি একটু খেয়াল করে থাকি,
আমরা কিন্তু প্রেস কনফারেন্স করেছিলাম, সেখানে আয়নাঘর সহ সিক্রেট প্রিজনগুলির কথা বলেছিলাম আজ থেকে 3 মাস আগে, প্রায় 3 মাস। আমাদের প্রথম যে ইন্টারিম রিপোর্টটা আমরা দিয়েছি সেখানে কিন্তু এই কথাগুলি আছে। শুধুমাত্র আয়নাঘরের সেই মুহূর্তে আয়নাঘরের ছবি তুলতে আমাদেরকে দেয়নি, বাদবাকি যে কটা মানে সিক্রেট সেল বা প্রিজন বলি সেগুলি কিন্তু আমাদের ছবি আগেই ছিল। আয়নাঘর মানে আদি আয়নাঘর যেটি মানে জেআইসি যেটি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটি আপনার ডিজিএফআই প্রেমিসের ভিতরে কচুক্ষেতে। হ্যাঁ, এটা ছিল একটা। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আজকের মতো করে, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে নিয়ে জায়গাগুলি পরিদর্শন করা, এইটার জন্য যে সময় দরকার ছিল, একটা হচ্ছে ওনাদের সময়ের একটা ব্যাপার ছিল, ওনাদের ব্যস্ততা, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল মানে এই বিষয়গুলি কিন্তু খুব স্মুথলি কোনো কিছু কিন্তু এগোয় নাই। এখানে কিন্তু সরকারকেও ভূমিকা নিতে হয়েছে, কমিশনকে ভূমিকা নিতে হয়েছে, অনেক সময় মিডিয়াকেও ভূমিকা নিতে হয়েছে। সব কিছু মিলে মানে গতকালকে মানে আজকে আমরা যেটা আয়নাঘরের যে পরিদর্শন করলাম বা সাধারণ মানুষের সামনে উন্মোচিত হলো, এটি কিন্তু খুব সহজসাধ্য কোনো ব্যাপার ছিল না, এবং এখানে নানান ভুল বার্তা গিয়েছিল, অনেক রকম চিন্তাভাবনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ছিল। যেমন একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে গত 15-16 বছরই যখন ক্রসফায়ার নিয়ে কথা হয়েছে, যখন গুম নিয়ে কথা হয়েছে, সবসময় কিন্তু প্রত্যেকটা বাহিনী বা প্রত্যেকটা সংস্থা বলতো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বাহিনীকে দোষ দেওয়া যাবে না। আমরা কিন্তু কখনো বাহিনীগুলিকে দোষ দিতে চাইনি, কিন্তু দেখেন এত 6 মাস আপনি আজকে প্রশ্ন করছেন, এই বাহিনীগুলির নৈতিক দায়িত্বটা কী ছিল? 5 তারিখের পর তাদের তো নৈতিক দায়িত্ব ছিল যে তাদের ওখানে যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সেই প্রমাণগুলো যাতে ধ্বংস না হয়। আপনি যদি 2 বছর আগে আমার একটা বক্তব্য আপনার মনে থাকে, আমি তখনই কিন্তু বলেছিলাম যে এটি একদিন না একদিন বিচার হবে, যারা আপনাদের অধীনে আছে তাদের জীবন রক্ষা করেন এবং কোনোভাবে কোনো ক্ষতি হয় এমন কিছু করেন না। কিন্তু আমরা দেখলাম 5 তারিখের পর যথারীতি অনেক জায়গায় আলামত নষ্ট করার দৃশ্যমান প্রমাণ আমরা পেয়েছি, এমনকি এই টর্চার সেলগুলো। এবং দেখেন এই জায়গাগুলি যারা পরিচালনা করত, যারা ওখানে খাবার দিত, যারা চিকিৎসা দিত, যারা ওখানে পাহারা দিত, যে সমস্ত অফিসারের নির্দেশে ওখানে রাখা হতো, তারা তো আছে, তারা কিন্তু মানে হাওয়া হয়ে যায়নি। হয় তারা এখনও চাকরিরত অবস্থায় আছেন, না হলে তারা রিটায়ারমেন্টে আছেন, 2-1 হয়তো ইতিমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে চিহ্নিত করতে অসুবিধা কি বাহিনীগুলির? তারা তো নিজেরাই চিহ্নিত করে তাদের বিচারটি করতে পারতেন, চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারতেন, তাহলে কিন্তু তারা আজকে জনগণের সামনে তাদের মর্যাদা রাখতে পারতেন, বাহিনীগুলির উপর আঁচড় লাগতো না। জি দাদা, এই আয়নাঘরের কুশীলব আসলে কারা এবং তারা কোথায়, তাদের কতজন আটক হলো? দেখুন, এটা তো মুশকিল। ওয়ারেন্টের কথা বলছিলেন লিটন ভাই, অন্তত 6 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এর বাইরে সেই 6 জন জেনারেল আজমি অ্যারেস্টের ওই 8 বছরে যারা জেনারেল ছিলেন বা প্রধান ছিলেন তারাই। এখন এখানে দেখবেন যে নেত্র নিউজের কিছু রিপোর্ট ইতিপূর্বে যদি আপনি ফলো করে থাকেন, তা সেখানে কিন্তু ওনারা পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছেন যে র্যাব থেকে কিছু সার্ভিং অফিসাররাও বারবার করে যোগাযোগ করছিলেন বিবেকের তাড়নায়, যে তারা চান যে সত্যি কথাগুলো বলতে, তাদের প্রোটেকশনের জায়গাটা যদি নিশ্চিত করা হয় তাহলে তারা আসলে সব কিছু বলবেন। এই স্কোপগুলো তো আমাদের আসলে এখনও নেওয়ার মতো সুযোগ আছে। গুম কমিশনও সেটা ছিল এবং সেটা এখনও আমি মনে করি যে নানান ফোরামে আমাদের গভর্নমেন্ট যদি ইচ্ছা করে সেগুলো জানা সম্ভব। ফলে কুশীলব যে কারা সেটার কিছুটা এই রিপোর্টগুলোতেও আছে যে রাষ্ট্রের প্রধান হিসেবে শেখ হাসিনা নিজেই অনেকগুলো হত্যাকাণ্ডের, এই অধিকাংশ হত্যাকাণ্ডের নির্দেশদাতা উনি নিজেই ছিলেন। সেটা আপনার হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টেও কিন্তু এই ধরনের ইন্ডিকেশনগুলো দেওয়া হয়েছে। তো এগুলো তো কুশীলব তো একটা তো আমরা কমন হিসেবে পাচ্ছি, আরও যারা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশনে যারা ছিলেন তাদের চিহ্নিত করার দায়িত্ব, যেটা লিটন ভাই একটু করে বলছিলেন, আমি ওই জায়গাটা আর একটু পরিষ্কার এমফাসাইজ করতে চাই যে তাদের নিজেদের কিন্তু সুনির্দিষ্ট আইন আছে। যেমন ধরেন আর্মি অ্যাক্ট 1952 আর্মি অ্যাক্টও যদি বলেন, আর্মি অ্যাক্টে এই সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু অপরাধ হিসেবেই বর্ণনা করা হয়েছে। আমি কোর্ট মার্শালে কাজ করার অভিজ্ঞতা আছে, সো আমি জানি বিষয়গুলো।
সো তাদের আইনেই তো তাদের নিজেদের প্রসেসেই তো এদেরকে বিচারের মুখোমুখি করা দরকার ছিল, আমাদের বক্তব্য তোলার কিংবা গুম কমিশনের এই সমস্ত ইনভেস্টিগেশন করতে যাওয়ার আগে। এটা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ ইনবিল্ট। তাহলে প্রতিষ্ঠান হিসেবেই তারা তো আসলে এখানে অ্যাবেটর হিসেবে কাজ করেছে, রীতিমতো তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। যদি ব্যবস্থা না নিয়ে থাকে সেই জবাবদিহিতার জায়গাতেও তো তাদেরকে আসলে আনতে হবে। আপনি সেইগুলোকে যদি এখন রিকনসিলিয়েশনের প্রশ্ন আসছে, যেটা হুমায়ুন সাহেব যেটা বলছিলেন যে এখানেও ওনাদের রেকমেন্ডেশনেও কিন্তু একটা গ্রিভান্স ভেন্টিলেশনের কথা বলেছেন, নট অনলি ফর দ্য জুলাই 24 মুভমেন্ট। ওনারা বলছেন যে এই যে পুরোটা রিপ্রেসিভ পিরিয়ডের মধ্যে ভিকটিমরা যে সমস্ত যন্ত্রণার মধ্য দিয়ে গেছে তাদের এটার রিড্রেসাল, তাদের গ্রিভান্সটাকে ভেন্টিলেট করার জন্য সুযোগ দিতে হবে, বলতে দিতে হবে যে কে কী বিপদের মধ্যে গেছে, কীরকম রিপ্রেশনের মধ্য দিয়ে গেছে, নির্যাতনের মধ্য দিয়ে গেছে, সেটা বলার সুযোগ করে দিতে হবে। এগুলো সবটাই কিন্তু আসলে ট্রুথ কমিশন বলুন কিংবা রিকনসিলিয়েশন কমিশনের প্রসেসের অংশ, যেটা রুয়ান্ডা বলেন কিংবা সাউথ আফ্রিকার হিস্ট্রি বলেন, সেখানে তাই হয়েছে। আমি আজকেও আসলে রুয়ান্ডার ট্রুথ কমিশনে ছিলেন এরকম একজন ভদ্রলোকের সাথে আজকেও আমার কথা হচ্ছিল বিকেলবেলায়, যিনি ওই কমিশনেরই পার্ট ছিলেন। তার কাছ থেকেও আসলে শুনছিলাম যে তারা কীভাবে কাজ করেছেন সেগুলো, সেই স্কোপগুলো কিন্তু আমাদের আছে। সেখানে একটা ভলান্টারিলি এদেরকে আসলে সুযোগও দেওয়া যেতে পারে, যাদের কুশীলবদের আমরা খোঁজার কথা যেটা বলছি, যে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে, মানে রাজসাক্ষীর মতো। ফুল অ্যামনেস্টির প্রশ্ন না, কারণ হচ্ছে আপনার যদি ফুল অ্যামনেস্টি দিয়ে দেন সেটাতে একটা বিপদ হচ্ছে যে আপনার পুরো এই সিস্টেমটার উপরেই আপনার তখন আর ট্রুথ কমিশনের ব্যাপারটার উপরেই মানুষের কোনো আস্থা থাকবে না। যদি সিরিয়াস ক্রিমিনাল ক্রাইমের সাথে জড়িত তাকে আপনি পার পাইয়ে দিচ্ছেন, সেই ঘটনাগুলো যাতে না ঘটে। অপরাধী শাস্তি পাবে, কিন্তু মাত্রা ভেদে যদি কম অপরাধ করেছে এরকম বিষয় থাকে, তাহলে তাকে আসলে ওই সুযোগটা দিয়ে বরঞ্চ আমাদের ট্রুথ ফাইন্ডিং এর জায়গাগুলোতে যাওয়া উচিত। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমি একদম শেষ সময় আপনার কাছে যেটা জানতে চাই, ধরেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও আজকের এই জাতিসংঘের তদন্ত প্রতিবেদন বা আয়নাঘর যারা করেছেন, তাদের আন্তর্জাতিক মহলে এক ধরনের প্রচারণা ছিল ইন্টারিম সরকারের বিরুদ্ধে। এই সরকারের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, হয়তো অদক্ষতা অনভিজ্ঞতাও রয়েছে। এই রিপোর্ট প্রকাশের ফলে কি এই নেতিবাচক প্রচারণা যারা করছিল তাদের সেই প্রচারণা খানিকটা দুর্বল হলো, বা এরপরে কি আর ধোপে টিকবে? আপনি ঠিকই বলেছেন। আমার ধারণা বর্তমান সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার প্রেক্ষাপটটা কি, এবং এটা নিয়ে যে ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে বিভিন্নভাবে, এবং এখনও যেগুলো তাদেরকে যেভাবে চিত্রায়িত করার একটা অপচেষ্টা আছে, এই ডকুমেন্টটা আমার ধারণা সেই বক্তব্যকে খণ্ডন করার জন্য একেবারে যুক্তিযুক্ত একটা প্রতিবেদন হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর আরেকটা কথা আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যেটা বলছিলেন দুজনেই, ব্যারিস্টার বড়ুয়া এবং লিটন ভাই, এটা থেকে এখন আমরা সামনে কিভাবে যেতে পারি, কারণ এই ডকুমেন্টটা কিন্তু খুব, মানে আমি বলবো যে খুবই একটা উপযোগী ডকুমেন্ট আমাদের জন্য, এবং এখানে অনেক বক্তব্য আছে যেগুলো কিন্তু আমাদের জন্য একটা পাথেয় রোডওয়ে তৈরি করতে পারে সামনের দিকে, সমাধানের নির্দেশনা আছে, ওরা তো বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারের যারা আছেন এখানে, বাংলাদেশে তো ধরেন এখন একটা সংস্কার প্রক্রিয়া চলছে, একটা নির্বাচন সামনে আছে, এখন এই সবগুলি বিষয় এবং ইকোনমিক ইস্যুর উপরে কিন্তু তারা কথাবার্তা বলছে। কাজে আপনি এই বড় ল্যান্ডস্কেপটা নিয়ে যদি কাজ আমরা করি, এখানে একটু সৃজনশীল হয়ে সামনের দিকে দেখা এবং সেখানে যা করা প্রয়োজন তার জন্য কিছু উদ্যোগের আমার মনে হয় একটা সূত্র আমরা পেতে পারি এই রিপোর্টটা থেকে। এবং সেটা কি শুধু সরকারের দায়িত্ব, মানে আওয়ামী লীগের না, সবারই, কিন্তু যেহেতু সরকার ড্রাইভার, এখানে সরকার এই বিষয়টাতে উদ্যোগ নিলে তখন অন্যেরাও এর সাথে সংশ্লিষ্ট হতে পারে। যেমন ধরেন ট্রুথ কমিশনের কথা বলছিলাম, ব্যারিস্টার বড়ুয়া, রিকনসিলিয়েশন, এই জায়গাগুলোর এটা একটা আমাদের চিন্তা এটা কখনো ছিল না, কিন্তু ইভেন 71-এর পরে, মুক্তিযুদ্ধের পরেও কিন্তু আমরা এইভাবে চিন্তা করিনি, কিন্তু এই ঘটনার পরে এখন এটা নতুন করে একটা চিন্তার জায়গা হয়তো সুযোগ আছে। জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ধন্যবাদ নূর খান লিটন। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুন।